আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজ আমরা কুমিল্লা বোর্ড 2022-এর যে প্রশ্ন সমাধান করছিলাম সেটার দ্বিতীয় পর্ব। আজকে আমরা 16 থেকে 30 পর্যন্ত যে 15টি কোশ্চেন আছে এগুলা সমাধান করার চেষ্টা করব। এখন 16 নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে বলা হয়েছে যে হিসাব বিজ্ঞানের প্রবেশদ্বার বলা হয় কোনটিকে। তো আমরা যদি হিসাব চক্রটা ফলো করি, যে হিসাব চক্রে আসলে যে 10টি ধাপ আছে, এখানে কোন ধাপটা আসলে এখানে শুরুতে দেওয়া আছে। যদিও হিসাব চক্রের শুরুতে থাকে হচ্ছে আমাদের লেনদেন শনাক্তকরণ, কিন্তু এখানে যেহেতু লেনদেন শনাক্তকরণটা নাই, তো আমরা চেষ্টা করব যে আপনার হচ্ছে হিসাব চক্রের যে শুরুর দিকের যে চক্রটি এখানে আছে সেটাকে আমরা অ্যান্সার করার। তো এখানে জাবেদা আছে, এরপর খতিয়ান, রেওয়ামিল, নগদান বই। তো আমরা জানি আমরা কিন্তু লেনদেন শনাক্তকরণ করার পরে কিন্তু লেনদেনটাকে জাবেদাভুক্ত করি এবং জাবেদা থেকে খতিয়ান তৈরি হয়, খতিয়ান থেকে রেওয়ামিল তৈরি হয়। সো অ্যান্সারটা কিন্তু বোঝাই যাচ্ছে, এখানে উত্তরটা হবে হচ্ছে জাবেদা। এখন এখান থেকে কিন্তু এভাবে প্রশ্ন হতে পারে যে জাবেদার পরের ধাপ কোনটি। জাবেদার পরের ধাপ কিন্তু খতিয়ান, আর জাবেদাকে হিসাবের প্রারম্ভিক ধাপ বলা হয়ে থাকে, প্রাথমিক ধাপ বলা হয়ে থাকে। আবার খতিয়ানকে কিন্তু হিসাবের রাজা এবং পাকা বই বলা হয়ে থাকে। এরপর হচ্ছে খতিয়ানের পরের ধাপ হচ্ছে রেয়ামিল। রেয়ামিলকে কিন্তু আমরা হিসাবের সংক্ষিপ্তকরণের ধাপ বলে থাকি, কারণ খতিয়ানের যে আলাদা আলাদা যে হিসাবগুলো থাকে সেই হিসাবগুলোর সমাপনী জের নিয়ে কিন্তু রেয়ামিল প্রস্তুত করা হয়ে থাকে। আচ্ছা, তো একটা কোশ্চেন থেকে আমরা অনেকগুলো ইনফরমেশন জানতে পারলাম। আশা করি এখান থেকে আপনারা কোশ্চেন কমন পেয়ে যাবেন, কারণ হচ্ছে আমি প্রশ্নের মধ্যে যে কথাগুলো বলি এগুলো বিগত প্রশ্নে এসেছে এবং সেইগুলাই বলার চেষ্টা করি। এগুলাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমাদের এইচএসসি এবং অ্যাডমিশনে কোশ্চেন হয়ে থাকে। এরপর মৌলিক হিসাব সমীকরণের হিসাব বিজ্ঞানের কোন ধারণার উপর প্রতিষ্ঠিত। মৌলিক যে হিসাব সমীকরণ আছে এটা হিসাব বিজ্ঞানের কোন ধারণার উপর প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে সত্তার ধারণা, এরপর আছে মিলকরণের ধারণা, এরপর আছে হিসাবকাল ধারণা, এরপর আছে চলমান ধারণা। তো আমরা যে মৌলিক হিসাব সমীকরণটা করি, আসলে মৌলিক হিসাব সমীকরণ বলতে আসলে কি বোঝায় এটা একটু কিন্তু আগে দেখতে হবে। মৌলিক হিসাব সমীকরণ বলতে আমরা জানি যে এ সমান সমান, অর্থাৎ এ ইকুয়ালস টু এল প্লাস ওই, অর্থাৎ এটাকে আমরা মৌলিক হিসাব সমীকরণ ধরে নিই। তো মৌলিক হিসাব সমীকরণটা আমরা কিন্তু তৈরি করি হচ্ছে সত্তার ধারণার উপর ভিত্তি করে, কারণ সত্তার ধারণা এসবটাতে বলা হয় যে আমার ব্যবসা প্রতিষ্ঠান এবং আমার যে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক দুইজন হচ্ছে আলাদা ব্যক্তি এবং দুইটা আলাদা এন্টিটি। তো এই ধারণাটার উপর বেসিস করেই কিন্তু আমরা আসলে মৌলিক হিসাব সমীকরণটা করে থাকি। এরপর আছে হিসাবকাল ধারণা, অর্থাৎ আপনার ব্যবসা প্রতিষ্ঠান যত বছর ধরে প্রতিষ্ঠিত থাকবে অথবা হচ্ছে রানিং থাকবে, কন্টিনিউ থাকবে, সেই বছরগুলোকে কয়েকটা খণ্ডে বিভক্ত করা হয়। অর্থাৎ আপনার ব্যবসা প্রতিষ্ঠান যদি আপনি 5 বছর কন্টিনিউ করেন, সেক্ষেত্রে এই 5 বছরকে আপনি অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করবেন। সেটা 1 বছর হতে পারে, 6 মাস হতে পারে। নর্মালি আমরা এগুলাকে 1 বছরে ভাগ করে থাকি। এটাকে বলা হয় হিসাবকাল ধারণা। এরপর হচ্ছে চলমান ধারণা, বলা হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে চলতে থাকবে। এই যে ধারণা, এটাই হচ্ছে একটা চলমান ধারণার। আর আরেকটা হচ্ছে মিলকরণের ধারণা। মিলকরণের ধারণা একটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিলকরণের ধারণাটা হচ্ছে আমরা যখন আয় বিবরণী করি, বিশদ আয় বিবরণী করি, তখন হচ্ছে এই মিলকরণের ধারণা অনুযায়ী কিন্তু আমরা বিশদ আয় বিবরণী প্রস্তুত করে থাকি। এর কারণ হচ্ছে মিলকরণের ধারণা সেটা আমাদেরকে বলে যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যত আয় হবে, ঠিক আছে, এই আয়ের বিপরীতে ব্যয়কে অ্যাডজাস্ট করতে হবে। অর্থাৎ ব্যয় সবসময় ফলো করবে আয়কে, আয় ফলো করবে ব্যয়কে, এটা না। অর্থাৎ প্রথমে আমরা আয় দেখি যে আয় কত টাকা হয়েছে এবং এই আয়ের বিপরীতে কত টাকা ব্যয় হয়েছে সেটা কিন্তু আমরা সেখান থেকে অ্যাডজাস্ট করি। তো এটা থেকে এটাও মনে রাখবেন যে মিলকরণ ধারণা আমাদেরকে এই শিক্ষা দেয় যে ব্যয় সবসময় আয়কে ফলো করবে। ওকে, এটুকু জানলে আপনারা ইনশাল্লাহ অন্য কোথাও এখান থেকে প্রশ্নের একটা অ্যান্সার করতে পারবেন। এরপর 18 নম্বর, সেটা হচ্ছে অবচয়যোগ্য মূল্যকে আয়ুষ্কাল দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়। তো অবচয় যে যোগ্য যে মূল্য থাকে, অর্থাৎ
আমরা যেটার উপরে আর কি অ্যাকচুয়ালি অবচয় কেটে থাকি সেটাকে যদি আয়ুষ্কাল দ্বারা ভাগ করা হয় সরলরৈখিকের ক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি অবচয়টা পেয়ে যাই। ফর এক্সাম্পল আমরা এইভাবে বলতে পারি যে যদি আপনার একটা প্রতিষ্ঠানের যদি সম্পদ থাকে 50,000 টাকার, সেটার আয়ুষ্কাল যদি 5 বছর থাকে, এই 50,000কে যদি 5 দিয়ে ভাগ করা যায় তাহলে প্রতি বছর 10,000 টাকা করে কিন্তু অবচয় বন্টন করা সম্ভব হয়। সেক্ষেত্রে এটার উত্তর হবে অবচয়। এরপর হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কারা, এটা একটু ভালোভাবে পড়ে নেবেন, এখান থেকে যথেষ্ট কোশ্চেন হয়। তো হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী বলতে বোঝানো হচ্ছে হিসাব তথ্যের যারা বাইরের ব্যবহারকারী, অর্থাৎ আপনার ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বা মধ্যের যারা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখে, এই সকল ব্যক্তিদেরকে আমরা মূলত বলে থাকি ব্যবসা প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ পক্ষ। এবং যারা ব্যবসা প্রতিষ্ঠানের ডিসিশন মেকিংয়ে আপনার হচ্ছে ভূমিকা রাখে না, তাদেরকে আমরা বলে থাকি বাহ্যিক পক্ষ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যবস্থাপক আছে, ব্যবস্থাপক কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ডিসিশনটাই কিন্তু ব্যবস্থাপক নিয়ে থাকে। তো এখানে এটা কিন্তু তাহলে আভ্যন্তরীণ। সো পাওনাদার এবং সরকার এই দুটা কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠানের কোনো ডিসিশনে কিন্তু আসলে ইন্টারফেয়ার করে না। তো এভাবে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা কিন্তু 1 আর 3 হবে। আচ্ছা, এরপর দুটি পক্ষ ব্যতীত লেনদেন হয় না, লেনদেনের এই বৈশিষ্ট্যকে কি বলা হয়? তো এই বৈশিষ্ট্যটাকে কিন্তু বলা হয় দ্বৈত সত্তা। হ্যাঁ, দ্বৈত সত্তা অর্থাৎ অবশ্যই একটা লেনদেনে দুইটা সত্তা থাকতে হবে, একটা ডেবিট একটা ক্রেডিট, একটা দাতা একটা গ্রহীতা, এই ধরনের দুইটা পক্ষ থাকবে, না হলে কিন্তু সেটা লেনদেন হবে না। আর এখান থেকে কিন্তু এই ধরনের কোশ্চেন হয় যে লেনদেনের নিচের কোনটি একটি লেনদেনের বৈশিষ্ট্য? তো আপনার হচ্ছে দ্বৈত সত্তা, স্বয়ংসম্পূর্ণতা, পরিপূর্ণতা, দাতা গ্রহীতা, এগুলো সবই হচ্ছে লেনদেনের বৈশিষ্ট্য। এখান থেকে কিন্তু আপনারা এটা দেখে নিতে পারেন। এরপর আমরা দেখব হচ্ছে 21 নম্বর যে কোশ্চেনটি আছে। আচ্ছা, 21 নম্বর কোশ্চেনে বলছে মিস্টার আবিদের সমাপনী মূলধন 30,000 টাকা প্রারম্ভিক মূলধনের চেয়ে 20% কম, অর্থাৎ প্রারম্ভিক যে মূলধন ছিল তার থেকে 20% কম হচ্ছে আপনার সমাপনী মূলধন। আচ্ছা, এরপর বলছে মূলধনের সুদ 5% হলে মূলধনের সুদের পরিমাণ কত? অর্থাৎ আপনার মূলধনের সুদটা কিন্তু আপনি ধরবেন হচ্ছে প্রারম্ভিক মূলধনের উপর। তো প্রারম্ভিক মূলধনের পরিমাণটা আপনাকে কিন্তু আগে আইডেন্টিফাই করতে হবে। তো এটা আপনারা কীভাবে করবেন? যেহেতু সমাপনী মূলধন দেওয়া আছে এবং বলেছে প্রারম্ভিক মূলধনের চেয়ে 20% কম, অর্থাৎ প্রারম্ভিক মূলধনটা হচ্ছে 100% আর সমাপনী মূলধনটা এখানে 20% কম, অর্থাৎ 80%। সো এই 30,000কে আমরা 80 দিয়ে ভাগ করব এবং 100 দ্বারা গুণ করলে আমাদের যে টাকাটা আসবে ওইটা হচ্ছে আমাদের প্রথমে প্রারম্ভিক মূলধন ছিল। এরপর সেই টাকার উপর আমরা 5% কাটবো, ঠিক আছে? তাহলে আশা করা যায় এখান থেকে উত্তরটা আপনারা পেয়ে যাবেন। এরপর নিচের কোনটি অলিক সম্পদ? অলিক সম্পদের একটি নাম হচ্ছে ভুয়া সম্পদ। সো এখান থেকে কিন্তু এভাবে কোশ্চেন হতে পারে, নিচের কোনটি একটি ভুয়া সম্পদ? তো অলিক সম্পদ কোনটা? আমরা দেখি প্যাটেন্ট, গ্রন্থসত্ত্ব, সুনাম, প্রাথমিক খরচাবলী। তো সুনাম, প্যাটেন্ট, গ্রন্থসত্ত্ব এগুলোকে কিন্তু অস্পর্শনীয় সম্পদ এবং অদৃশ্যমান সম্পদ হিসেবে অভিহিত করা হয়। আর যে প্রাথমিক খরচাবলী এটাকে কিন্তু অলিক সম্পদ বলা হয়ে থাকে। প্রাথমিক খরচাবলী এবং হচ্ছে শেয়ার অবহার এগুলোকে কিন্তু আমরা অলিক সম্পদ বলে থাকি। এরপর হচ্ছে 23 নম্বর, ব্যাংক বিবরণী ও নগদান বইয়ের মধ্যে গরমিলের কারণ কোনটির কারণে আসলে ব্যাংক সমন্বয় বিবরণী আমরা প্রস্তুত করি তখন অনেকগুলো কারণ দেওয়া থাকে, সেখান থেকে কিন্তু কোশ্চেন থেকে উত্তরটা করা সম্ভব হয়। সো আমরা দেখি ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন না হলে, সো আমরা কিন্তু যখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি তখন দেখেই থাকি যে এই ধরনের কোশ্চেন কিন্তু ওখানে দেওয়া থাকে, অর্থাৎ আপনি ইস্যু করেছেন বাট সেটা ব্যাংকে উপস্থাপন হয়নি, এই কারণে কিন্তু গরমিল হয়। আর ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি, এটাও কিন্তু আদায় হয়েছে, অর্থাৎ আদায় যদি হয়ে যায় তাহলে তো এটা নিয়ে কোনো সমস্যা নাই আসলে। এর তৃতীয় পক্ষের চেক সরাসরি ব্যাংকে জমা দিলে, তৃতীয় পক্ষ যদি সরাসরি চেক ব্যাংকে জমা দেয় সেক্ষেত্রে কিন্তু এর কারণে একটা সমস্যা সৃষ্টি হয়, গরমিলের সৃষ্টি হয়। সো এখানে 1/3 উত্তর হবে। এরপর ব্যাংক কলামের ক্রেডিটসের কী নির্দেশ করে? এটা মনে রাখার জন্য আমরা একটা সহজ টেকনিক আছে, সেটা হচ্ছে আমরা মনে রাখবো আদম দ্বারা বোঝায় ক্রেডিট এবং সব দ্বারা বোঝায় ডেবিট, অর্থাৎ আদম থেকে বোঝায় আয়, দায় এবং মালিকানা সত্ত্ব, এই তিনটা জিনিস সবসময় ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে। আর সব অর্থ সম্পদ এবং আপনার হচ্ছে ব্যয়, এইটা কিন্তু সবসময়
ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে থাকে। তো আমরা দেখি এখানে তাহলে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। তো ব্যাংক থেকে আপনি অতিরিক্ত যদি উত্তোলন করেন সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে একটা ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, কারণ এটা হচ্ছে আপনার জন্য একটা দায়। সো এখান থেকে উত্তর কিন্তু তাহলে আমরা প্রথমে পেয়ে গেছি। এরপর মুনাফা জাতীয় হিসাব বন্ধ করার জন্য দাখিলার প্রয়োজন হয়। দেখছেন এই সমাপনী দাখিলা নিয়ে এনাফ কোশ্চেন হয়, এনাফ পরীক্ষায় কোশ্চেন এটা থেকে আসেই। তো এটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু সমাপনী দাখিলা দিয়েই কিন্তু একটা ভিডিও আছে, কারণ এখান থেকে একটা মার্ক সবসময় আসে। তো একটা মার্কের জন্য একটা ভিডিও আর কি। তো হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন বন্ধ করার জন্য আমাদেরকে কিন্তু সমাপনী জাবেদা দাখিলা দেওয়ার প্রয়োজন পড়ে। এরপর আমরা দেখতে পাচ্ছি 26 নম্বর, কখন সমাপনী মজুদ পণ্য রেয়া মিলে অন্তর্ভুক্ত হয়। তো এটা আমরা জানি যে যখন সমন্বিত ক্রয় থাকে তখন কিন্তু সমাপনী মজুদ পণ্যটা রেয়া মিলে দেখাতে হয়। কেন দেখাতে হয় এগুলা বৃহৎ একটা আলোচনার বিষয়। হ্যাঁ, ফুল একটা ভিডিওর হয়তো এখানে প্রয়োজন হবে। তো এটা আমরা না জানি, আমরা মোটামুটি সবাই জানি যে হচ্ছে যদি সমন্বিত ক্রয় রেয়া মিলে থাকে সেক্ষেত্রে কিন্তু সমাপনী মজুদ পণ্য আপনার হচ্ছে রেয়া মিলে অন্তর্ভুক্ত হয়, নতুবা প্রারম্ভিক মজুদ পণ্যকে রেয়া মিলে অন্তর্ভুক্ত করতে হয়। তো সমন্বিত ক্রয় থাকলে কেন সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হয় এটা নিয়ে আমি আলাদাভাবে একটা ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ। এরপর আমরা দেখি যে 27 নম্বর প্রশ্নটা কী আছে। মিস্টার রাকিব একজন ব্যবসায়ী, তিনি 5% কারবারি বাট্টায় 10,000 টাকার পণ্য ধারে ক্রয় করেন। পরবর্তীতে উক্ত পণ্যের মূল্য 10% নগদ বাট্টায় পরিশোধ করেন। তাহলে বলেছে ক্রয় হিসাবে কত টাকা লিপিবদ্ধ করতে হবে। তো আমরা জানি 5% প্রথমে যে বাট্টা পেয়েছেন এটা কিন্তু আসলে হিসাব বিজ্ঞানের কোথাও লিপিবদ্ধ করা হয় না, এমন কিন্তু ঠিক হয়। হ্যাঁ, যে নিচের কোন হিসাবটি হিসাব বিজ্ঞানের কোথাও লিপিবদ্ধ করা হয় না, এটা হচ্ছে কারবারি বাট্টা। তো কারবারি বাট্টাটা আমরা প্রথমে বাদ দেব। 5% বাদ দিলে এখানে আসবে হচ্ছে 500 টাকা। তাহলে 9,500 টাকা কিন্তু ক্রয় হিসাব লিপিবদ্ধ করতে হবে। এরপর মিস্টার রাকিব নগদ টাকা যখন পরিশোধ করলেন তখন কত টাকা পরিশোধ করেছেন। তাহলে 9,500 টাকার উপর যদি আপনি 10% বাট্টা পান তাহলে আসে 950 টাকা। 950 টাকা 9,500 থেকে বাদ দেবেন, দিলে যেটা আসবে সেটাই হচ্ছে আপনার অ্যান্সার। এরপর রেয়া মিলের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে, রেয়া মিলের প্রধান উদ্দেশ্যটা কি আমরা কিন্তু এই কোয়েশ্চেনটা সলভ করার সময় রেয়া মিল নিয়ে আলোচনা করেছি। হ্যাঁ, যে রেয়া মিলটা আসলে কী করে, সংক্ষিপ্তকরণ করে। খতিয়ানের লেনদেনগুলোকে নিয়ে আমরা রেয়া মিল তৈরি করি। রেয়া মিলকে বলা হয় হিসাবের সংক্ষিপ্তকরণের ধাপ। আচ্ছা, তো আমরা দেখি এখানে কি আছে। আর্থিক অবস্থা নির্ণয় করা। রেয়া মিল কখনো আর্থিক অবস্থা নির্ণয় করে না, এটা খুবই ভুল কথা। তবে চূড়ান্ত হিসাব প্রণয়নে সহায়তা করে, কারণ চূড়ান্ত হিসাব বলতে আমরা আর্থিক অবস্থার বিবরণীকে বুঝি। তো আর্থিক অবস্থার বিবরণী কিন্তু প্রস্তুত করা হয় রেয়া মিল থেকে রেয়া মিল থেকে হিসাবগুলো নিয়ে। অর্থাৎ আমরা যখন আমাদের কোশ্চেন আসে চূড়ান্ত হিসাবের, তখন কিন্তু যে একটা হিসাব দেওয়া থাকে বা প্রশ্ন দেওয়া থাকে ওইটা কিন্তু রেয়া মিল দেওয়া থাকে। অর্থাৎ এভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি যে চূড়ান্ত হিসাবের ক্ষেত্রে সহায়তা করে থাকে রেয়া মিল। আর হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইও করা হয়ে থাকে রেয়া মিলের কারণে, কারণ রেয়া মিলে সবসময় ডেবিট এবং ক্রেডিট পক্ষ কিন্তু সমান হয়। এরপর উদ্বৃত্তপত্র মিলে যায় কেন। উদ্বৃত্তপত্র কেন মিলে যায়, দারুণ একটা কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন, আপনাকে এটা ভালোভাবে বুঝতে হবে। সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির কারণে, রেয়া মিলের যোগফল সমান হওয়ার কারণে, হিসাব চক্রের ধাপ অনুসরণ করার কারণে, সকল লেনদেন হিসাবভুক্ত হওয়ার কারণে। সবগুলাই এখানে রাইট অ্যান্সার অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো আমরা এখানে অ্যান্সার দেখতে পাচ্ছি যে অ্যান্সার হবে হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির কারণে। কারণ হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি সবসময় আমরা সমান টাকায় ডেবিট এবং ক্রেডিট করি, অর্থাৎ শেষে যে হিসাবটা মিলে যাবে এটাই সত্য কথা। যদি না মেলে আপনার অঙ্কে কোথাও ভুল আছে। তাহলে হচ্ছে রেয়া মিলের যোগফল সমান হওয়ার কারণে, অবশ্যই রেয়া মিলের যোগফল তো সমান হয়েছে বলে আমাদের চূড়ান্ত হিসাব মিলে যাবে। এখন সমানটা কেন হয়, রেয়া মিলের সমান হয়েও কিন্তু আপনার হচ্ছে এই দুতরফা দাখিলা পদ্ধতির কারণেই। তো এটাই আর কি, এটাই হচ্ছে এখানে অ্যান্সার, দুতরফা দাখিলা পদ্ধতির কারণেই আমাদের অ্যান্সারটা কিন্তু মিলে যাবে। তো এই ছিল হচ্ছে আমাদের 16 থেকে যে 30 পর্যন্ত প্রশ্ন, 15টি প্রশ্ন আমরা সমাধান করলাম। আশা করছি এখান থেকে আপনারা আলোচনা থেকে আরও 2-1টা কোশ্চেন হয়তো বা পরীক্ষাতে কমন পেয়ে যাবেন। আমি যে কথাগুলো বলি এগুলো বিগত প্রশ্ন পরীক্ষাতে এসেছে সেগুলাই বলি, এবং যে তথ্যগুলো ইম্পর্টেন্ট সেগুলাই আলোচনা করার চেষ্টা করি। এভাবেই প্রতিটি বোর্ড কোশ্চেন এবং বিশ্ববিদ্যালয়ের বিগত প্রশ্নগুলো সমাধান করা থাকবে আমার এই ইউটিউব চ্যানেলে। এই ভিডিওগুলো যদি আপনার জন্য উপকারে আসে এবং আপনার যদি মনে হয় যে ভিডিওগুলো আপনার জন্য দরকার, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
তাহলে পরবর্তী ভিডিওগুলো সহজেই কিন্তু আপনি খুঁজে পেয়ে যাবেন। ধন্যবাদ এত দূর আসার জন্য। ভালো থাকবেন সকলে।